এই যে কোটা আন্দোলনের মোড়কে এটা বাংলাদেশ ধ্বংসের একটি ষড়যন্ত্র ছিল। তো সেই সময় আসলে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদেরকে আমরা নীরব থাকতে দেখেছি, আবার কাউকে কাউকে কথা বলতে দেখেছি। আবার এমনও হয়েছে 5ই অগস্টের পরে আরেকটি দল একেবারেই যেন নিশ্চুপ হয়ে গেছে, বাংলাদেশে অনেক মানুষ যেন বাকরুদ্ধ হয়ে গেছে। সেই সময় আমাদের মধ্যে আসলে উদ্ভব হয়েছে কিছু নতুন মুখের কিংবা পুরাতন মুখরাই নতুন উদ্যমে নতুন শক্তিতে সাহসের সাথে কথা বলে উঠেছেন। তারা কারা? তাদের মধ্যে থেকেই দুইজন আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। একজনের নাম নুরুল আজিম রনি, তার পরিচয় আপনারা সকলেই জানেন, মনিরা রৌনক বুবলি। আশা করি আপনারা দুইজন ভালো আছেন এবং আপনাদের দুইজনকে আমাদের মাঝখানে আজকে পেয়ে বেশ আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ। আমার কথা ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। বাংলা কথার সম্মানিত সকল কলা কৌশলীকে বিশেষ করে ধন্যবাদ দীপান্বিতা মার্টিন আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি মনিরা রৌনক বুবলি আপাকে, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানটি যারা দেখবেন বা দেখছেন তাদের সকলকে ধৈর্য ধারণ করে এই অনুষ্ঠানটি দেখার জন্য অগ্রিম ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। আমি আপনাদের দুজনার পরিচয় আরেকটু আসলে ডিটেইলে যারা আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে সকলে চেনে, তারপরেও আমি আসলে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের মধ্যে রয়েছেন নুরুল আজম আজিম আজিম রনি, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। আমাদের মধ্যে রয়েছেন মনিরা রৌনক বুবলি, সঙ্গীত শিল্পী ও অ্যাক্টিভিস্ট। তো আমরা মূল আলোচনায় যাবার পূর্বে আমি আমাদের প্রডিউসারকে একটু অনুরোধ করবো আমাদেরকে একটি ভিডিও দেখানোর জন্য। তোর ফোন কার কাছে আমি জানি না, আমি তোর মার গায়ে আমি করছি। দর্শক আপনারা প্রত্যেকেই আসলে কিছু মর্মান্তিক ফুটেজ দেখতে পেলেন, আমিও দেখতে পেলাম। নুরুল আজিম রনি, আপনাকে দিয়ে আজকে আলোচনাটা শুরু করতে চাই ভাই। যে এখানে যেই সিচুয়েশনটা আমরা দেখতে পেলাম এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আমরা এই ভিডিও ফুটেজ গুলো ছবিগুলো আসলে আগেও দেখেছি, দেখিনি যে এমনটা নয়। আমরা জুলাই মাসে আসলে এই ধরনের কিছু ঘটনা বাংলাদেশে ঘটতে দেখেছি। তো আপনি কি আমাদেরকে একটু জানাবেন যে আসলে সেই সময় একটি কোটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে এবং অনেক মানুষ বিশ্বাসও করেছে, বাংলাদেশে অনেক মানুষ বিশ্বাসও করেছে এবং তারা আসলে ছাত্রদের সঙ্গে রাস্তায়ও নেমে এসেছিল। কিন্তু কিছু মানুষ আসলে তখনও আওয়ামী লীগের জন্য লড়াই করে গেছে। এখানে আপনার আমরা ফুটেজও দেখতে পেলাম। সেই সময় তো আসলে খুব বেশি মানুষ সাহস করেনি উম এর বিপক্ষে কথা বলবার জন্য। আপনার যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থানটা আপনি কেন নিয়েছিলেন? আর ভিডিওর পুরো বিষয়টা যদি একটু আমাদেরকে আপনি ব্যাখ্যা করে বলতেন। কোটা আন্দোলন যখন থেকে মূলত শুরু হয়েছিল, যখন 2018 সাল থেকে এই আন্দোলনটা শুরু হয়েছিল, আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম রাস্তায় চিহ্নিত জামায়াত শিবির করে কিংবা উগ্র জঙ্গিবাদী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে তখনও স্লোগান দিয়েছিল, তখনও প্ল্যাকার্ডে আমি রাজাকার লিখে প্ল্যাকার্ড লাগিয়ে রাস্তায় তারা অগ্নিসংযোগ করেছিল, অবরোধের নামে তারা মানুষের উপর হামলা করেছিল। এগুলো সেই 2018 সালের কথা। এরপর যখন গত বছর 2024 সালে জুলাইয়ের 1 তারিখ থেকে তারা আন্দোলনটিতে নামে, তখনও কিন্তু আমরা যারা স্পষ্ট রাজনীতি করি, দৃশ্যমান রাজনীতি করি, আমরা কিন্তু অন্তত বিপক্ষ রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে চিহ্নিত করতে পারি খুব সহজে। আপনি একজন সাংবাদিক, আপনি একজন অভিনেত্রী, আপনি একজন
সঙ্গীত শিল্পী, আপনি একজন সমাজের শিক্ষক, আপনি ইঞ্জিনিয়ার বা আপনি যে কোনো পেশারই মানুষ হন, আপনি কিন্তু একজন ছদ্মবেশী রাজনীতিবিদকে চিহ্নিত করতে আপনার যে সমস্যাটা হয় বা হওয়ার কথা, সেটি কিন্তু আমরা যারা আসলে রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত, আমরা কিন্তু সেই সময়টা কিন্তু আমাদের লাগে না। তো আমরা প্রথম থেকেই আসলে এটি বুঝতে পারছিলাম যে এখানে আহ, সাধারণ ছাত্রদের ভুল বুঝিয়ে, সাধারণ ছাত্রদেরকে ঢাল বানিয়ে সেই স্বাধীনতা বিরোধী শক্তি মূলত এই আন্দোলনটির রসদ যোগাচ্ছিল। তো আমরা যখন দেখলাম যে সারা দেশে যখন তারা এই আন্দোলনটি ছড়িয়ে দেন, তখন কিন্তু এই আন্দোলনটি প্রথমেই সহিংসতার রূপ পায় জুলাই মাসের 16 তারিখ। যে ভিডিও চিত্রটি আপনি দেখিয়েছেন, যে তারা হামলা করছে, ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদেরকে বেধড়কভাবে পিটাচ্ছেন, আহ, ছাদের উপর নির্মমভাবে তাদের মাথায় আঘাত করছেন, ছাদ থেকে ফেলে দিচ্ছেন। এই ঘটনাগুলো কিন্তু 16ই জুলাই। অনেকে বলেন যে এই আন্দোলনটা সহিংসতা পায় মূলত এই যে 20 তারিখের পর বা 22 তারিখের পর, কিন্তু না, বিষয়টা 16 তারিখ থেকে আমরা দেখলাম যে চট্টগ্রামে তারা কিভাবে নৃশংসতা চালিয়েছে। তো সেই ভিডিও ফুটেজ, ছবি সবগুলো কিন্তু কালেক্ট করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে শিবিরের তৎকালীন চট্টগ্রামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, বিভিন্ন কলেজ এবং এলাকার যারা ছাত্র শিবিরের নেতাকর্মী তারা উপস্থিত ছিলেন, ছাত্র দলের নেতারা উপস্থিত ছিলেন। এবং তার আগে আমি আরেকটা কথা বলি, 16 তারিখের এই ঘটনার আগে 15 তারিখ কিন্তু তারা চট্টগ্রামে আরেকটি সহিংসতা চালায়। তারা চট্টগ্রামের 16 রেল স্টেশন থেকে নেমে সেদিন পুলিশের উপর হামলা করেন। চট্টগ্রাম শপিং কমপ্লেক্স, একটি শপিং মল মূলত, ওই শপিং কমপ্লেক্সের সামনে কিছু ইটের স্তূপ ছিল, সেই ইটের স্তূপটি তারা পুরাটা খালি করে সেদিন আমরা দেখেছি যে পুলিশের উপর হামলা করে। এরপরের দিন 16 তারিখ স্বাভাবিকভাবে আমরা রাজপথে ছিলাম। তারা দেখা গেল যে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করে প্রায় 38 জন নেতা কর্মীকে সেদিন তারা ছাদ থেকে ফেলে দেয় বা ছাদের মধ্যে মারধর করে, এবং 5 থেকে 6 জনকে তারা রক কাটে হাত এবং পায়ের। তো আপনি যে কথাটা বলতে চেয়েছিলেন যে কেন আমরা রাজপথে ছিলাম, আমরা আসলে ওই চিহ্নিত করতে পেরেছিলাম যে এই আন্দোলনে ছাত্রদেরকে, ঢাকায় হয়তো বা মোটামুটি সংখ্যক ছাত্র ছিল, চট্টগ্রামে পরবর্তীতে থাকলেও প্রথম দিকে কিন্তু কোনো ছাত্রই কিন্তু ছিল না। সবাই কিন্তু ওই স্বাধীনতা বিরোধী শক্তির, সেই জামাত শিবির, হিজবুত তাহরির কিংবা অন্যান্য যে উগ্রবাদী রাজনৈতিক দল, সেই নেতাকর্মীগুলোকে আমরা রাজপথে দেখেছি। তো আমরা স্পষ্টতভাবে বুঝতে পারছিলাম বিষয়টি আসলে শুধুমাত্র কোটাকে সংস্কার কিংবা কোটা বন্ধ করার জায়গা থেকে তারা করছে না। এটি আসলে একটি সরকারের সরকার পতনের একটা গভীর ষড়যন্ত্রের জন্যই তাদের এই রাস্তায় নামা। এটি আমরা প্রথম থেকে ধারণা করছিলাম এবং এটি প্রমাণও পাচ্ছিলাম। আহ বুঝতে পেরেছি রনি ভাই। আসলে আমাদের মূল জিজ্ঞাসার যে জায়গাটা, সেটা আমরা উত্তরটা পেয়েছি যে আপনার একটি রাজনৈতিক সচেতনতা, দেশের প্রতি ভালোবাসা বোধ, কিংবা আপনি ইতিহাস সচেতন মানুষ, এবং সবসময় আপনার পূর্বের ঘটনার সাথে এক ধরনের রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান মিলিয়ে আপনি বুঝতে পেরেছিলেন যে এটা একটি ষড়যন্ত্র ছিল, যে কারণে আপনি দুঃসাহসিকতার সাথেই আসলে আওয়ামী লীগের জন্য সেই সময়টায় কাজ করেছেন। সেই সময় আসলে আমরা পরবর্তীতে এরকম অনেক শুনতে পেয়েছি যে আওয়ামী লীগের অনেক মানুষজন যদি আসলে তখন রাস্তায় থাকতো, এগিয়ে আসতো, কি কাজ করতো, কারণ অনেককে আমরা আসলে দেখেছি যে সেইভাবে দলের জন্য এগিয়ে এসে কাজ করেনি, কিন্তু আপনি করলেন। সেটা আসলেই একটি মনোমুগ্ধকর বিষয়। আপনি সেটির ব্যাখ্যাও করলেন। আপনার কাছে আমাদের জানবার আরো অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো আমরা আপনার কাছে আবার একটু একটু পরেই ফিরবো। আমি আমার প্রডিউসার ভাইকে বলবো আমাদের পরবর্তী ভিডিওটি একটু দেখাবার জন্য। মনিরা রৌনক বুবলি, আপনার
18ই জুলাই একটি লেখা আমরা আমরা সকলেই দেখেছি। আপনি সেখানে বলেছেন যে আসলে যা কি ঘটছে সেটা কি কেবলই কোটা আন্দোলন, এটা জামাত শিবির করছে, এবং আরেকটি জায়গায় আপনি লিখেছেন যে বড় সর্বনাশ হয়ে গেল। তো আসলে জুলাই মাসে আমরা দেখেছি যে মধ্যবিত্ত সমাজ থেকে শুরু করে ঢাকা শহরে শহীদ মিনারকে ঘিরে একটি বিশাল মানুষের ঢল, সেখানে বেশিরভাগ মানুষ আসলে আবেগের, আমি বলবো ম্যানিপুলেটেড হয়েছে, বিকজ এখন আমরা আসলে পরিষ্কারভাবে বুঝতে পারছি অনেক কিছু। সেই জায়গায় আপনি 18 জুলাই এই যে একটা উপলব্ধিতে আসলেন এবং দেশের জন্য কথা বললেন, এটি সাহসিকতার বিষয়। আমাদের রনি ভাইয়ের কাছ থেকে আমরা সেটা শুনছিলাম, উনি তো একেবারে উপস্থিতি ছিলেন, এবং আমরা যে সমস্ত দৃশ্য দেখলাম সে নিয়ে পরে ওনার কাছে আবার আলোচনায় যাচ্ছি। আপনার এই উপলব্ধির পিছনের কারণটা কি ছিল, এবং আপনি জুলাই মাসে এই বক্তব্য কেন উপস্থাপন করলেন? আচ্ছা, দীপান্বিতা মার্টিন, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি 10 মাস আগে রাজনৈতিক সচেতন কোনো মানুষ ছিলাম না। আমি একটা ব্যাপারে মানে আমি আমাকে জাস্ট আগে ক্লিয়ার করছি যে আমি একটা জিনিস 17-18 থেকে টের পাচ্ছিলাম যে দেশের প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে যে আহ, আহ, একটা মৌলবাদী গোষ্ঠী বা আলহামদুলিল্লাহ একজন হিন্দুর প্রতি বিদ্বেষ বা খ্রিস্টানের প্রতি বিদ্বেষ বা আহ, ভিন্ন ধর্মদের প্রতি বিদ্বেষ বা শাহবাগী নাস্তিক্যবাদ, এই ধরনের ব্যাপারগুলো খুব বেশি, এবং আমার কাছে মনে হচ্ছিল দেশটা খুব ওদিকে এগিয়ে যাচ্ছে, যে আফগান বা পাকিস্তান বা যে মানে আল কায়দা ভিত্তিক দেশগুলো যেভাবে যায় সেভাবে। তো কিন্তু সেটার ঘটনা যে এই যে কোটা আন্দোলনের পিছনের মুখোশ, সেটা আমি বুঝতে পেরেছি কখন, যখন আমি দেখলাম যে ওরা স্বাধীনতা সম্পৃক্ত সবকিছুকে ধ্বংস করছে। বেশি ভালোভাবে আমার কাছে ব্যাপারটা আসলো। প্রথমে মনে হচ্ছিল না এটা ঠিক আছে, বা আমরা ওভাবে বুঝি নাই। রনি ভাই যেমন বললেন যে উনি ওনারা আগে থেকেই রিলেট করতে পারছিলেন, কারণ তারা রাজনীতির সাথে জড়িত ছিল, কিন্তু আমরা সাধারণেরা সেটা রিলেট করতে পারিনি। কিন্তু আমি যখন দেখলাম যে বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হচ্ছে, ভাঙা হচ্ছে, বা তার পরবর্তী ঘটনা বা জুলাইতেও আমি কিছু কিছু ব্যাপার খেয়াল করলাম যে আহ, যেমন আমি এই ব্যাপারটা আমার বলা ঠিক হবে কিনা আমি জানি না, যে আবু আবু সাইদ বা মুগ্ধ রাজে মারা গেল, এই ব্যাপারগুলো নিয়ে কোনো ধরনের কোনো মানে একটা মানুষ পুলিশকে মানে ইয়ে করছে, কি বলে, যে প্রভোক করছে, যে পুলিশকে একটা আপনি তো যে কোনো মানুষের সামনে যে গুলি খাওয়ার জন্য দাঁড়িয়ে যেতে পারবেন না, ওটা একটা আমার কাছে মনে হচ্ছে। এবং আমি বিভিন্ন এর পরে আরো 10 মাস ঘাটাঘাটি করে আমি দেখলাম যে কেপটাগন জাতীয়, যারা একটু ইউক্রেন সিরিয়া যুদ্ধগুলা যে হয়, এই ধরনের কেপটাগন জাতীয় এক ধরনের মানে খুব উত্তেজক কোনো ইয়ে, আহ মানে এটাকে কি বলবো, এটাকে কোনো ড্রাগ আর কি মানুষের শরীরে নিলে এই ধরনের ব্যাপারগুলো ঘটে, যেটা আমি পরবর্তী দেখলাম। তো তখন আমার কাছে মনে হয়েছে যে না, পেছনের ঘটনাটা ভিন্ন, পেছনের ঘটনাটা মানে ভিন্ন। যে যে কারণে আসলে আপনি সেই সময় কথা বলেছেন, মানে হ্যাঁ, আপনার সেই আপনি সামহাউ এই জিনিসগুলো দেখে আসলে বুঝতে পেরেছেন এবং ক্যালকুলেট করতে পেরেছেন। হ্যাঁ, তারপরেও আমি অনেক দেরিতে, রনি ভাই যেমন আগে থেকে বুঝেছে, আমি সেটা আগে থেকে পারি। আচ্ছা, একটু রনি ভাইকে আসলে জিজ্ঞাসা করতে চাই যে রনি ভাই, উম ওই সময়টায় এটা একটা মারাত্মকই আসলে সাহসী পদক্ষেপ ছিল, যেটা বুবলি আপু বলছিলেন যে তিনি কিন্তু আসলে বুঝতে পারেননি। এবার যদি একদম সতত সত্য কথা বলি, আমরা আপনাদের আওয়ামী লীগের আসলে অনেক নেতা, যারা অনেক শক্তিশালী, যারা মন্ত্রী ছিলেন বা এরকম অনেক মানুষকে সেই সময় আসলে চুপ থাকতে দেখেছি। আমরা অনেক সিদ্ধান্তহীনতায় ভুগতে দেখেছি। অনেককে আসলে একেবারে কথাই বলতে দেখিনি, যদি বলতে হয় আসলে। আর একেবারে জুলাইয়ের শেষ দিনগুলোতে মানুষ যেন আসলে একেবারে অনেকটা হতাশ, আশা হারিয়ে ফেলার মতন ছিল, কারণ সেরকম ভাবে কারোর কাছ থেকে কোনো রকম কথা আসলে আসছিল না। আপনি এই যে মানে এই ভয়াবহ রিস্ক নিয়ে, কিংবা এই যে দলের জন্য একদম নিজ দায়িত্বে, আমি যেটা দেখতে পাচ্ছিলাম না যে আপনারা বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছিলেন যেখান থেকে অনেকে হতাহত হয়েছে, আপনার ভেতরের এই
আপনাকে আসলে এটা ভিতর থেকে কে উদ্দীপিত করেছে? আমি জানি আপনি বলবেন যে হ্যাঁ, আপনি রাজনৈতিকভাবে সচেতন। তারপরেও কি কারণ আসলে ছিল সেই সময়টায় কথা বলে উঠবার? উদ্দীপিত না, আমরা সাধারণত যারা, আমি ব্যক্তিগতভাবে যে যখন আমি রাজনীতিটা আসলে বোঝা শুরু করেছি, সেই স্কুল জীবন থেকে তো এই মিছিল মিটিং এ যাই, তো সবসময় চেষ্টা করেছি যে কথা বলতে, অন্তত সেটি মনে করেন পরবর্তীতে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম আসলো, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা নিজের বন্ধু বান্ধব বলেন বা কর্মী সমর্থক বলেন বা নেতারা বলেন, সবার আসলে সংস্পর্শে থাকার চেষ্টা করতাম সবসময়। তো একটা মানুষ যখন সারাদিনে ২৪ ঘন্টা ওই যে রাজনীতির গোলক ধাঁধার মধ্যে ঘুরতে থাকে, তখন কিন্তু তাকে কিন্তু উদ্দীপনাটা তার ভেতর থেকেই আসে। যে আমরা যে খুব বেশি এই যে রাজনৈতিক সচেতন, আমি নিজেকে আমি ওটুক বলছি না, আমি যেহেতু রাজনীতি করি অবশ্যই রাজনৈতিক সচেতন, কিন্তু ওই উদ্দীপনাটা থাকে এই কারণে যে ওই ২৪ ঘন্টার মধ্যে শুধু ঘুম যাওয়া ৬ ঘন্টা ছাড়া সারাদিনই তো রাজনীতির মধ্যেই থাকি। তো উদ্দীপনাটা ওইখান থেকেই আসে। রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে যখন থাকে একজন মানুষ, তখন কিন্তু সে স্বাভাবিকভাবে রাজনৈতিক সচেতন হয়। সে আহ রাজনীতিতে কি হচ্ছে, কি হতে পারে, সেই চিন্তাটা তার মগজ মস্তিষ্কের মধ্যে অলওয়েজ ঘুরপাক খেতে থাকে। তো আমি মনে করি যে এটি তেমন কিছু না, যে রাজনীতির মধ্যে থাকা মানুষগুলোর জন্য এটা খুব 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 স্বাভাবিক একটা বিষয়। সেটা ঠিক আছে, কিন্তু আমরা এরকম আপনাদের আওয়ামী লীগের খুব না, আপনার কথাটা আমি সমর্থক। বুঝতে পেরেছি। আমি 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 বলি, বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণমানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ একজন কৃষক, শ্রমিক জনতা থেকে শুরু করে আপনার বাংলাদেশের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী ওইখানকার প্রতিনিধিত্ব করে, কিংবা সেই কৃষক শ্রমিক জনতাও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে। সেই বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী উনিও বাংলাদেশ আওয়ামী লীগ করেন। তো আপনি সবাইকে এক কাতারে এনে যদি সবার কাছ থেকে একই জিনিস আসলে মানে আশা করেন, সেটিও আসলে হয়ে ওঠে না। আপনি আওয়ামী লীগটা সাপোর্ট করছেন আপনার জায়গা থেকে, আপনি একজন অভিনেত্রী, আপনি একজন সাংবাদিক, আপনি মনে প্রাণে মুক্তিযুদ্ধকে ধারণ করেন, মুক্তিযুদ্ধকে লালন করেন, সেই জায়গা থেকে আপনি মনে করেন যে অন্যান্য রাজনৈতিক দল থেকে আওয়ামী লীগ হয়তো এই জায়গায় দেশের জন্য কিছু একটা করতে পারে। আপনি আওয়ামী লীগ সমর্থন করেন, আমি আওয়ামী লীগ সমর্থন করি, আর আমি রাজনীতিটা সারাদিন করি। আপনি একটা আপনার পেশাগত জায়গা থেকে আপনি একটা সমর্থনটা করেন। তো আমি মনে করি যে ওই যে সবার কাছ থেকে একই আশাটা করাটাও আসলে একটা বোকামি হবে। দেশের সব মানুষ আহ, একই রকম ভাবে চিন্তা করতে পারে না। দেশের সব মানুষ এই একই ধরন ভাবে সে একটা বিষয় লালন করতে পারে না। এক একজনের আহ বোঝার ক্ষমতাটা এক এক রকম, এক একজনের প্রকাশ করার ভঙ্গিটাও এক এক রকম। তো আমি মনে করি যে ওই মাল্টি ক্লাস রাজনৈতিক দল হয়ে গেছি আমরা। একদম খুব গণমানুষের একদম তৃণমূল থেকে আপনার কি বলে প্রান্তিক মানুষ থেকে শুরু করে আমাদের একদম ধনাঢ্য ব্যক্তি পর্যন্ত যখন আওয়ামী লীগ করে, তখন এরকম কিছু আহ, উম, মানে আপনার কথার প্রেক্ষিতে বলে আপনি যেভাবে বললেন যে সবার কাছ থেকে আপনি আশান্বিত কোনো তৎপরতা দেখেননি, বা কিছু কিছু মানুষ আমরা ওই সময় রাজপথে ছিলাম, কিছু মানুষ ছিল না, ওই উত্তরটাই আর সেখানে ওঠাই ঘুরে আমার ফিরি আসলে আমি মনে আরেকটি করি। প্রশ্ন যেটি রয়েছে, আমি অনেক কর্মীদের একটি দুঃখের কথা শুনেছি যে তাদেরকে অনেকে বলেছেন যে তারা হয়তো ওইভাবে একেবারে অনেকদিন আপনাদের মতন রাজনৈতিক পথে হেঁটে এসেছেন তা নয়। আমি আসলে সকলের প্রতি সম্মান রেখে আসলে হয়তো নামগুলো এখন বলতে চাইছি না, যে আওয়ামী লীগ আসলে ক্ষমতা পতন হয়ে যেতে পারে। তো সেই দলের পাশে আসলে গিয়ে দাঁড়ানো, কথা বলা, এখানে আসলে এটা বোকামির পরিচয় হতে পারে, বা অনেকে থামিয়ে দিয়েছেন, তাদেরকে কথাও বলতে দেয়নি। তা আপনার কাছে কি একবারের জন্য আসলে মনে হয়নি যে একটি ক্ষমতা পতন হতে পারে আওয়ামী লীগের? তো আপনার কি লাভ আসলে আওয়ামী লীগের জন্য সেই সময় কথা বলে? না, এখানে আমি একটা কথা বলি। আমরা যারা রাজনীতিতে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত, আমরা কিন্তু সব সময় যে রাজনীতির মধ্যে থাকতে গিয়ে আমাদের সবকিছু মোকাবেলা করতে হয়। আমি যখন আজকে দেখছি আজকে শনিবার, আমি সেই শনিবারের মতো করে আমি চলবো। আজকে দেখছি রবিবার, আমি রবিবারের মতো করে আমি চলবো। আমি দেখছি আজকে মেঘ, আমি ছাতা নিয়েই বাসা থেকে বেরোবো। আজকে রোদ দেখছি, তাও আমি ছাতা নিয়ে বাসা থেকে বেরোবো। এটি হচ্ছে আমাদের আহ
দৈনন্দিন কাজ বা দৈনন্দিন আমাদের কর্মকাণ্ড। তো এখন কেউ যদি কাউকে অনুৎসাহিত করে, আমি জানি না কারা করেছে বা জানিও অনেকে করেছে। আমি মনে করি যে সেটা তাদের দূরদর্শিতার অভাব, কিছু ভুলভ্রান্তি, কিছু আমাদের এটা বলা যায় যে আমাদের সকলের মধ্যে সংযোগটা হয়তোবা সুদৃঢ় ছিল না। সেই কারণেও কিছু গ্যাপ ছিল। তো আ এটাই, অন্য কিছু না। বুঝতে পেরেছি রনি ভাই। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম জুলাইয়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা দেখতে পাই 5ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের একটি অবাঞ্ছিত ক্ষমতার পতন, কিংবা জবরদস্তি আহ দখল করা একটি অবৈধ সরকারের এরপরে আমরা অ্যাসেনশন দেখতে পাই। তো আমি আমার প্রডিউসার ভাইকে একটু অনুরোধ করব আমাদের এর পরবর্তী ভিডিওটি দেখাবার জন্য। 5ই অগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে পাই ভয়াল কিছু ঘটনা। অনেকে বলে যে 1971-এর সময় যা ঘটেছে তার থেকেও যেন অনেক বেশি ভয়াল কিছু ঘটনা বাংলাদেশে আমরা ঘটতে দেখলাম। এবং আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের কর্মীদের, নেতাদের কিংবা এমনকি সমর্থকদেরকেও যেতে হলো অমানবিক নির্যাতনের মধ্যে দিয়ে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। আমরা দেখলাম মুক্তিযুদ্ধের যত স্থাপত্য আছে সেগুলো ভাঙতে, বঙ্গবন্ধুর বাড়িতে আঘাত হতে, এবং আসলে আওয়ামী লীগকে সমর্থন করা মানেই মৃত্যুর মুখোমুখি হওয়া। এবং আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে লেখা হলেও আমরা দেখেছি, কেউ যদি সমর্থনও করে, আমরা দেখেছি অগণিত অ্যারেস্ট হতে, মবের শিকার হতে। এরপরে কিছুদিন আগে অফিসিয়ালি আসলে এটা নিষিদ্ধ ঘোষণা করা হলো। বুবলি, আপনার কিছু ফেসবুক স্ট্যাটাস আমরা দেখছিলাম যেগুলো আসলে 5ই অগস্ট পরবর্তী, এবং রিসেন্ট কিছু স্ট্যাটাসও আমরা সেখানে দেখলাম। এই যে এখন সত্যি আওয়ামী লীগ একটি দুর্দিনের মধ্যে দিয়েই পার হচ্ছে, সেটা আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল, সকলে জানে যে এর কোনো নিঃশেষ হয় না, এটা একটি অনুভূতির নাম। এবং এত বড় রাজনৈতিক ইতিহাস যাদের যাদের হাত ধরে আসলে বাংলাদেশের জন্ম হয়েছে, এটা বন্ধ করা সম্ভব না, নিঃশেষ হওয়া সম্ভব না, সেটা আমরা সকলেই জানি। কিন্তু যে ভয়াবহতা ফেস করতে হচ্ছে এটাও সত্য। আপনি কি করে সাহস করলেন আসলে 5ই অগস্ট পরবর্তী? আপনি কি, আপনার এটা আসলে কি দরকার? আওয়ামী লীগের যা কিছু কথা বলছেন এগুলো তো আসলে আওয়ামী লীগকেই সাপোর্ট করছে, তো আপনি 5 অগস্ট পরবর্তী জীবন ঝুঁকি নিয়ে কেন কথা বলছেন? আচ্ছা, প্রথমে আমি যেটা বলবো, ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসলে আমার জন্য। আমার কিছু জায়গায় আপনার সাথে আমার মিল আছে, মানে মিলবে বিধায় আমি এখানে আপনার সাথে কথা বলতে এই জায়গায় এসেছি। আমি কখনোই রাজনীতি বা দেশ নিয়ে কথা বলবো এমন কোনো চিন্তা ভাবনা আমার মাথায় ছিল না। কিন্তু আমি 71 আমাদের 72 ধর্মনিরপেক্ষতা, আমাদের জাতীয়বাদ, যেটা নৃতাত্ত্বিক ভাষিক যে আমাদের সংস্কৃতি, হ্যাঁ, যেটা যেটা আমরা ধারণ করি আমাদের জাতীয়তাবাদের মধ্যে, সেই জিনিসগুলোকে আপনাকে এক জায়গায় আসতে হবে। ওখানে কোনো যদি এবং কিন্তু থাকতে পারবে না। এবং ওইটা যদি আওয়ামী লীগ সাপোর্ট করে, আমি একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হয়ে সেই কথাগুলো যদি আওয়ামী লীগের পক্ষে যায়, সেখানে আমার করার কিছু নাই। আর আমি কেন কথা বলছি, আমি আওয়ামী লীগকে নিয়ে আসলে আপনারা মানে অনেক কথাই বললেন, বা অমানবিক যেসব নির্যাতন, বা আমরা দেখলাম যে যে ভাত খাইয়ে
তোফাজ্জল নামের একজনকে মেরে ফেলা হলো পিটিয়ে, হ্যাঁ। তারপরে রাজশাহীতে মাসুদ নামের একজন, হ্যাঁ, যে যে কিনা যার পা ছিল না, তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হলো। তো আমি আওয়ামী লীগকে নিয়ে আমি আমি মোটেও আশাহীন না। এটা এটা আওয়ামী লীগ দেশ ভাগের আগের থেকে আওয়ামী লীগের জাতীয়তাবাদের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ কখনো শেষ হবার না, সেটা নিয়ে আমার ইয়ে না। কিন্তু আমি 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 মনে করি যে আমি আমার জন্য কথা বলছি, দেশটাই তো আমার থাকছে না। সেখানে দেশটাই আমার থাকছে না। এই করিডর, এই করিডর গুলো আপনি যেসব দেশে দেয়া হয়েছে, অ্যারাব স্প্রিং থেকে শুরু করে যেসব দেশে করিডর নামক ব্যাপারগুলো বা যেসব দেশে ঘাঁটি হয়েছে, ওইসব দেশগুলো কি ভালো আছে? পরবর্তীতে ফিলিস্তিন, সিরিয়া, তারপরে আপনি যে জর্ডান থেকে যে করিডোরটা দেওয়া হলো, এসব কোন দেশই তো ভালো নাই। আমাকে বাঁচানোর জন্যই তো আমি কথা বলবো। যারা চিন্তা করছে যে না আমরা কথা বলবো না, আমরা সেফ সাইডে থাকবো, তারা সেফ থাকতে পারবে না। কেউ সেফ থাকতে পারবে না, কেউ না, নবর। সেখানে আমি কিছু আগে থেকেই বলা শুরু করলাম, এই পার্থক্য আর কিছু না। সবাই বলবে, সবাই প্রত্যেকে বলবে। আপনি দেখেন এখন আমি স্কুলে যাই, বাচ্চার স্কুলে, বা আমি যেখানে একটু একটু যা বাজার বাহিরে যাই, আমি একটা রিক্সাওয়ালা, আমি একজন সবজিওয়ালা, সবার সাথে কথা বলে সবাই তো একই কথা বলে। একটা দোকানদার থেকে সেদিন আমি বাচ্চার জন্য ইয়ে কিনছিলাম, কালার পেপার। তো সেখানে আমি দেখলাম 8-10 জন জামাতে ইসলামের প্রচার করতেছে, এবং ওখানে ভ্যান গাড়ি আলা টালা অনেকজন একসাথে। আমি এটা লিখেছিলাম ফেসবুকে যে তারা বলতেছে যে আপনারা ইয়ে করেন, কি যে ওদের একটা কি বলে ওটাকে, যে ওই যে ফর্মের মতো ফিল ফর্ম আপ করতে পূরণ হয়, করতে। সেখানে আপনি আমাদের সাথে যুক্ত আছেন, পৃথিবীর যেখানেই থাকেন, যেখানেই যান। আমি দেখলাম ওখানে দাঁড়িয়ে, বিশ্বাস করেন আহ, মার্টিন, আমি প্রায় দেখলাম 15-16 জন, তারা এক এক করে সবাই চলে গেল। একটা পার্সনকে দেখলাম না যে ওই ফর্মে কেউ আগ্রহ প্রকাশ করেছে, এবং ওরা বাধ্য হয়ে চলে গেছে। এবং তারপর দোকানদাররা যা ইচ্ছা তাই বললো, এবং দোকানদারকে দেখলাম সে নোয়াখালী। আমি জানতাম নোয়াখালীর মানুষরা কিছুটা আওয়ামী বিরোধী হয়, যা ইচ্ছা তাই লাগে। তাহলে আপনি সাধারণ মানুষরা বলছে, কিন্তু তাদের সামনে তাদেরকে পৌঁছে দেবার মতো মিডিয়া তো নাই। এটাই আমাদের আমাদের ডিজাইনটাই, ম্যাটিকুলাস ডিজাইনটাই এটা, যে মিডিয়া প্রচার করবে যে মিডিয়া বাংলাদেশ খুব শান্তির জায়গা, এখানে স্বর্গ, এখানে নরকের মতো কোনো ব্যাপার নাই। কিন্তু আহ, মানে এই ডিজাইনটাই এমন, বিবিসি, সিএনএন থেকে শুরু করে আল জাজিরা, আপনি দেখেন এই ডিজাইনটাই এমন যে আপনাকে প্রচার করা হবে যে আপনি সর্বেসর্বা, আপনার বিপরীত ধর্মী কাউকেই বা আপনি মানুষের কথা বলবেন না, মানুষের কথাগুলো আপনি আপনার মিডিয়া দিয়ে পৌঁছে দিবেন না। এটাই হচ্ছে এই ম্যাটিকুলাস ডিজাইনের একটা অন্যতম পার্ট। আমি কথা বলছি শুধু, তারা সবাই বলছে, কিন্তু পৌঁছে দেওয়ার মানুষ নাই, পৌঁছে দেওয়ার জন্য মিডিয়া নাই। আচ্ছা, আপনার এখন আসলে কেমন যেই পরিস্থিতি হচ্ছে, আমরা আজকে দেখতে পেলাম যে এপ্রিলের নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি সুন্দর একটি কথা বলেছেন যে আসলে আপনার কথা থেকে আমি যেটা বুঝি যে দেশের জন্য বলা কথা কিংবা নিজের সার্বভৌমত্ব নিজে বাঁচার জন্য বলা কথাও আসলে আওয়ামী লীগের পক্ষে হয়ে যায়। হ্যাঁ, বিষয়টা আসলে একদমই তাই। মুক্তিযুদ্ধের পক্ষ, আমার পূর্বসূরীরা মুক্তিযুদ্ধ করেছে, সেই মুক্তিযুদ্ধের পক্ষে যদি শুধুমাত্র আওয়ামী লীগ স্ট্যান্ড নেয়, সেখানে আমি কি অন্য দলকে পা ধরে ডাকবো যে আপনারা স্ট্যান্ড নিলেন না কেন? আমার তো ঘৃণা হয়, আমি লাইভেই বলছি, ঘৃণা হয় যে আমি 71কে নিয়ে আমি স্ট্যান্ড নিতে যখন পারি না, তাহলে আমার কোনো জাতীয়তাবাদের কোনো আমার আমার পেছনে কোনো মানে জাতীয়তাবাদের কোনো অস্তিত্বই আমার দলে নাই, সেটা যে যে কেউই হোক। আমার 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 ভৌগোলিক স্বাধীনতা, আরেকটা কথা আমি যোগ করতে চাই। আমার কাছে কেন জানি মনে হয় যে 75টা হচ্ছে 71-এর একটা প্রতি বিপ্লব, যেটা 24 এসে এসে সমাপ্ত হলো। আমি জানি না আপনি কিভাবে দেখবেন আমার কথাটা, কিন্তু 75-এ কিন্তু 71-কে ধ্বংস করার জন্য 75-এর উত্থান, এবং সেটার ডিজাইনটা কিন্তু চলমান ছিল, যেটা এই 24 এসে আমরা দেখতে পাচ্ছি যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, না? এটা এই থাকবে না। দুদিনে আসলে বাঙালি এ সংস্কৃতি 1000 বছরের সংস্কৃতি, মার্টিন আপা, এটা থাকবে না। এটাকে কোনোভাবেই রাখা সম্ভব না। ওই জায়গা থেকে আমি জানি বাঙালি খুবই অসভ্য ইতর জাতি,
কিন্তু এরা হাজার বছরের পুরনো সংস্কৃতিকে ধারণ করে। ওই সংস্কৃতি, ওই আমাদের পালা পর্বণ, বাংলা মাস অনুযায়ী আমাদের পালা পর্বণ, আমাদের বর্ষবরণ, ফাল্গুন সব হচ্ছে। আমি যেহেতু সঙ্গীতের সাথে জড়িত, আমি সেই ক্ষেত্রে বলতে পারি আমাদের সংস্কৃতিকে মুছে ৭১ই তো পারে নাই, ঠিক না? এটা হবে না। কিন্তু হ্যাঁ, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের ভোগান্তি হচ্ছে, আমাদের মানুষগুলো কষ্ট করছে। আওয়ামী লীগের মতো একটা বিশাল বটবৃক্ষর মানুষগুলো কষ্ট করছে, যারা তৃণমূলে, যারা হয়তোবা দল থেকে কিছু পায়নি। অনেকেই অনেক বঞ্চিত ছিল। আমি বলতে হ্যাঁ, গেলে আমি অনেক কথা এই বলা হবে, যে আওয়ামী বিষয়টা লীগের বিপক্ষেও চলে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বলুন, আপনি একজন নাগরিক, আপনার এটা গণতান্ত্রিক অধিকার, আপনি আপনার মতামত প্রকাশ করবেন এবং নিশ্চয়ই আমি এটাও জানি যে আপনি একসময় আসলে আওয়ামী লীগের অনেক সমালোচনা করেছেন, কিন্তু এখন যা কিছু কথা বলছেন এবং আওয়ামী লীগের দুর্দিন, আর আসলে এখন কিন্তু আসলে দুর্দিনটা শুধু আওয়ামী লীগের নেই, এটা পুরো না, আরেকটা বাংলাদেশের আরেকটা ব্যাপার, উপরে একটি মার্টিন, আঘাত। মার্টিন, আমি হ্যাঁ আরেকটা নিশ্চয়ই কথা বলুন। বলতে চাই। আওয়ামী লীগের দুর্দিন না, আমার কেন জানি মনে হয় আওয়ামী লীগ তো অনেক দূরকে বাংলাদেশকে, অনেক দূর পর্যন্ত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। আমার এই 10 মাসের ঘাটাঘাটি যা বলে, এবং এই ফেসটা দরকার ছিল, খুব প্রয়োজন ছিল। আমার কেন জানি মনে হয় এটা আমার দেশের জন্য ক্ষতি হয়ে গেল। কিন্তু আওয়ামী লীগ, হাইব্রিড আওয়ামী লীগ, পথ বাণিজ্য, হ্যাঁ, তারপরে আপনি আপনি আম, আমি খুব আহ, আমি 17-18 সাল থেকে কেন জানতাম যে এমন একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, কারণ হচ্ছে আপনার দেশের বিশাল একটা জনগোষ্ঠী, অর্থহীন একটা জনগোষ্ঠী, মানে আর্থিকভাবে অসচ্ছল একটা জনগোষ্ঠী মাদ্রাসার দিকে ঝুঁকছে। সেই মাদ্রাসাতে কখনো কি ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ কোনো নেতা বলেছে যে আমি একটু খোঁজ নিয়ে দেখি এই মাদ্রাসায় কখনো তারা জাতীয় সঙ্গীত পাঠ করায় কিনা? কেউ বলতে পারবে? এত বিশাল একটা জনগোষ্ঠীকে আপনি ইগনোর করতে পারেন না, তারাই কিন্তু মাথায় চড়ে এখন এগুলো করছে। ওই দৃষ্টিটা আপনি যখনই খেয়াল সরায় নিবেন, তখন আপনি সেটা, আপনি আপনি চোখ বন্ধ করে যদি হাঁটেন, আপনি গর্তে পড়বেনই, ঠিক না? এখন আপনি যেটা বললেন যে হ্যাঁ এই পরিস্থিতিটা দরকার ছিল, আপনার কথার সাথে যদি আসলে সহমত হই, সেই ক্ষেত্রে আপনি এখন কি আশার আলো দেখতে পাচ্ছেন? আপনার সামনের প্রত্যাশা কি? যেহেতু আপনি এরকম একটি খারাপ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছেন, এটা আপনার অধিকার। আপনি একটি স্বপ্ন দেখেন, আপনি কিরকম এটা তো আমার বাংলাদেশ নাগরিক গড়তে অধিকার। চান। হ্যাঁ, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান, কেমন বাংলাদেশ সামনের দিনে আপনি দেখতে চান, আওয়ামী লীগকে কেমন আমি ভাবে দেখতে চান? আমি একদমই পুরনো, আমি একদমই দেখতে চাই আওয়ামী লীগ না, শুধু আমি বাংলাদেশকে দেখতে চাই আমাদের জাতীয়তাবাদ থাকবে, যার মধ্যে বাঙালি সংস্কৃতির নিগুড় তত্ত্ব থাকবে। হাজার বছর পুরনো বাঙালি, বাঙালি কিন্তু পশ্চিমবঙ্গেরও, কিন্তু সেটা ইন্ডিয়ার অন্তর্ভুক্ত, যার মধ্যে হাজারো ভাষা, হাজারো কালচার আছে। শুধুমাত্র আমরা যে ভাষাভাষীর জন্য, এবং জাতিসংঘের 68 সালের যে আমাদের কি বলে ওটা, আহ, মানে একটা জাতি গঠনের যেই সনদ, সেই সনদ অনুযায়ী আমরা কিন্তু আমাদের ভাষা, আমাদের কালচার সবকিছু আছে সেই সনদ অনুযায়ী। তাহলে আমরা আমাদের আমাদের বাংলাদেশকে আমি দেখতে চাই আমাদের জাতীয়তাবাদে কোনো থাকবে না, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, সেকুলারিজম আর ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে আমার যে যে যার যার ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্রপক্ষ কারো ধর্মকে পৃষ্ঠপোষকতা করতে পারবে। আমি তেমন বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমাদের জাতির পিতা উম আহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওখানে কোনো কোয়েশ্চেন থাকবে না। আমাদের 72 সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতা জায়গায় আপনি রাষ্ট্র ধর্ম ইসলাম করতে পারেন, রাষ্ট্র কোনো ধর্মের হতে পারে না, আপনি পেট্রোনাইজ করতে পারেন না, ঠিক না? ওইটা তো 72 সংবিধানে ছিল। আমার ওদিকে ফিরে যেতে হবে, আমি সেটাকে দেখতে চাই। আমার স্বপ্ন, আমার এটা নাগরিক অধিকার, আমি তো একজন নাগরিক, ঠিক না? এখন কেমন হবে সেটা, আর আমি আমি আওয়ামী লীগকে নিয়ে আশাহীন না। তারা এত ভয়ানক সংগঠন, ভয়ানক এই হুম। কারণে বলছি, তারা এত এনার্জেটিক, ওইটা তো ভয়ানক অবস্থায় তারা ছোট ছোট করে বের হচ্ছে। আপনি বলেন তো, ডে ওয়ান থেকে আওয়ামী লীগ চুপ ছিল? বলেন না, ছিল না তো। তারা কখনোই দমবান, এটা শুধু এটা ডিপ স্টেট কেউই পারবে না। ওই জায়গাটাতে আমি স্থির, উদান ঘাটির দেশে এটা সম্ভব। চমৎকার! এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে এখানের একদম একনিষ্ঠ আওয়ামী লীগের
নেতা, যিনি দীর্ঘদিন পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছেন, তিনিও রয়েছেন। আপনি বারবারই বলছিলেন যে আপনি তো আসলে ওইভাবে একজন শিল্পী, একজন অ্যাক্টিভিস্ট, সরাসরি ওইভাবে আওয়ামী লীগের কোনো পদ পজিশনধারী আপনি নয়। আপনার যেই চাওয়াগুলো সেগুলো সবই আসলে আওয়ামী লীগের আদর্শিক সেটব্যাক, এবং একাত্তরে আসলে যেই চাওয়াগুলোর জন্য যুদ্ধ করেছিল বাংলাদেশ, সেই জিনিসগুলোই আর সেই আদর্শগুলোই আপনি আবার ফিরে চাইছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ, বঙ্গবন্ধু আসলে এই স্বপ্ন দেখেই এক্স্যাক্টলি, আমি দেখিয়েছিলেন বঙ্গবন্ধুর আমাদের প্রত্যেক। চেতনাকে আমি বুকে ধারণ করি। জি, এটাই মূল কথা। উনি যেটা চেয়েছিলেন ৬ বুঝতে দফার, যে মানে আমাদের যেই সনদগুলো, সেগুলোর দিকেই আমাদের ফিরে যেতে হবে, নাহলে আপনি দেশ রক্ষা করতে পারবেন না। আবার ২০ বছর পরে গিয়ে এমন একটা সমস্যায় আমরা পড়ব। কতদিন প্রতি সময় এসব ভালো লাগবে? সেটাই, সেরকমই একটা ষড়যন্ত্র আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশটাকে আবার পিছিয়ে নেয়ার জন্য। আমি আমার প্রোডিউসার ভাইকে একটু অনুরোধ করবো, আমাদের আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দর্শকদের সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম আমাদের সঙ্গে উপস্থিত আওয়ামী লীগের একনিষ্ঠ যোদ্ধা, কর্মী, নেতা সবই বলা যায় তাকে, তার আসলে কিছু প্রতিবাদের চিত্র ৫ই অগস্ট পরবর্তী। আমরা জুলাইয়ে তার কিছু কর্মকাণ্ড দেখেছি, এবার দেখলাম ৫ই অগস্ট পরবর্তী তার প্রতিবাদের ভাষা। ৫ই অগস্ট পরবর্তী আওয়ামী লীগের প্রচুর নেতা কর্মীদেরকে আমরা নীরব হয়ে যেতে দেখেছি, যদিও বুবলি বলছিলেন যে সকলে নয়। এই যে কিছু মানুষ যারা আসলে কথা বলেছেন দুর্নিবার সাহস নিয়ে, কারণ আমরা অনেক আমরা তোফাজ্জলের হত্যা দেখেছি, আমরা আরো অনেক নেতাদের এরকম ভাবে হত্যা দেখেছি, মবের শিকার হতে দেখেছি, আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে, কারো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছেলেকে পায়নি মাকে মেরে ফেলা হয়েছে। এইরকম অবস্থায় একটি দলের ক্ষমতার পতন হয়েছে, যেখান থেকে আসলে আবার পাওয়ার কিছু নেই। তারপরেও রনি ভাই, আপনি কেন আওয়ামী লীগের জন্য, কিসের জন্য আওয়ামী লীগ করেন, এবং আওয়ামী লীগের জন্য কেন তারপরেও কথা বলে যাচ্ছেন? আওয়ামী লীগ কি জন্য করি বা আওয়ামী লীগের জন্য কথা কি জন্য বলি, এই কথা কিন্তু আমার আগে বুবলি আপা খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেন যে আমি আমার জন্যই আওয়ামী লীগ করি। আমি যে রাষ্ট্রের স্বপ্ন দেখি, যেখানে গণতন্ত্র থাকবে, সমাজতন্ত্র থাকবে, ধর্মনিরপেক্ষতা থাকবে, বাঙালি জাতীয়তাবাদ থাকবে, এই চারটি আদলে যদি একটা রাষ্ট্র গঠিত হয় এবং সেটি যদি সেভাবে যদি পরিচালিত হয়, সেই রাষ্ট্রে আমি নিরাপদ, আমার প্রজন্ম নিরাপদ, আমার সন্তান নিরাপদ। আপা যেটা বললেন যে উনি রাজনীতিতে সরাসরি সক্রিয় না, এরপরও তিনি ৫ই আগস্ট পরবর্তী এবং ৫ই আগস্টের পূর্ববর্তী কিছু সময় ধরে উনি বুঝতে পারছিলেন যে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে উনি নিরাপদ না। ওনার মতো আজকে কোটি কোটি মানুষ কিন্তু এই কথাটা বলছেন, যারা জুলাই আগস্টে অন্তত মানে ওই যে মেটিকুলাস ডিজাইনের সেই অধীনে বা খপ্পরে পড়ে যারা মিসগাইড হয়েছেন, তারাও কিন্তু আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছেন যে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে কেউই নিরাপদ না। আজকে মানে সন্ধ্যার পর রাতের বেলায় মানুষ বেরোতে ভয় পায়। আজকে সন্ত্রাসের জনপদ শুধুমাত্র কোনো নির্দিষ্ট এলাকা নয়, আজকে সারা বাংলাদেশটি আজকে সন্ত্রাসের জনপদ হয়ে দাঁড়িয়েছে। আজকে প্রশাসন বলতে বাংলাদেশে কোনো কিছু কি আছে? আজকে কি দেখেছেন যে গত ৯ মাসে বাংলাদেশে যত সহিংসতা, অরাজকতা, খুন, ধর্ষণ, এখানে প্রশাসনের কোনো ভূমিকা বা প্রশাসনের কোনো কার্যকর কোনো ব্যবস্থা তারা কি নিতে পেরেছেন? আজকে যেখানে সেনাবাহিনীর মতো
দেশের সর্বোচ্চ সামরিক বাহিনী আজকে এসসিসি পাওয়ার নিয়ে রাস্তায় আছেন জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য। এরপরও কি আহ, নিরাপদে মানুষ আছে? আইন শৃঙ্খলা কি উন্নতি হয়েছে? গত পরশুদিন হাস্যকর একটা কথা বললেন ডক্টর ইউনূস সাহেব। উনি বললেন কি, ওনাকে প্রশ্ন করা হলো যে ধানমন্ডি ৩২ ভাঙা হলো, আপনার কোনো কার্যকর ভূমিকা ছিল না কেন? তিনি বললেন পুলিশ তো যেতে ভয় পেয়েছে। ৫ই আগস্টের পরে ৬ মাস পরে এসে আপনি বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙলেন। সেই ৬ মাস পরেও বলছেন আপনি যে পুলিশ যেতে ভয় পেয়েছেন, যেখানে রাষ্ট্রের প্রধান স্বীকার করে নেয়, দায় স্বীকার করছে না। উনি ইনস্ট্যান্ট প্রশ্নের মধ্যে কথাটার হয়তো উত্তর দিয়ে দিয়েছেন, ওনার ব্যর্থতা প্রকাশ পেয়েছে। উনি স্বীকার করে নিচ্ছেন যে ওনার পুলিশ ওইখানে যেতে রাজি না। তার মানে হচ্ছে উনি যে মবতন্ত্র, যে মব সন্ত্রাস বাংলাদেশে চালু করেছেন, ওনাকে যে আজকে অনেকে আজকে দেখলাম একজন মজা করে মব দাদু হিসেবে আখ্যায়িত করছেন। তো এই যে মব দাদু, যে ওনার যে সন্তান সন্ততি নাতি নাতনিদেরকে যে মব সন্ত্রাস শিখালেন, স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীদেরকে বের করে এনে মবতন্ত্রের অংশীদার করলেন, পড়াশোনা বাদ দিয়ে যে মব সন্ত্রাসের দিকে ধাবিত করলেন, আজকে তো উনি নিজেই আজকে অনুধাবন করতে পারছেন। বিশ্বমঞ্চে গিয়ে ওনাকে সাংবাদিক প্রশ্ন করছেন, আহ, বিশ্ব সংবাদ সংস্থার সাংবাদিকগুলো, উনি অসহায় হয়ে নিরুপায় হয়ে ওনার ব্যর্থতার কথা স্বীকার করছেন। তো যেই আমি বলবো যে যে সংস্কারের ভুলি উড়িয়ে আপনি ক্ষমতা দখল করেছেন, আপনি কোনো ম্যান্ডেট না নিয়ে আপনি মপতন্ত্র চালিয়ে একটা সরকারকে উৎখাত করেছেন, একটা গণতান্ত্রিক সরকারকে, সেই সংস্কার আজকে কোথায়? সেই সংস্কার আজকে নেই। সেই সংস্কার যখন আজকে নেই, আজকে দেখেন বাংলাদেশের কতটা মন্ত্রণালয় আছে, একটা মন্ত্রণালয়ের কার্যক্রম কি খুব সুন্দরভাবে চলছে? আজকে বাংলাদেশের গরিব সেই মেহনতি মানুষরা সেই বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, সেই প্রতিবন্ধী ভাতা পেত, সেই ভাতাগুলো পর্যন্ত আপনি বন্ধ করে দিলেন। আজকে খেটে খাওয়া মানুষের উপর আজকে আপনি কর বসাচ্ছেন। আজকে আপনার নোবেল প্রাইজের উপর কর আরোপ তুলে নিচ্ছেন। আপনার গ্রামীণ ফোনের প্রতিষ্ঠান থেকে আপনি ৬৬৬ কোটি টাকার কর আপনি মকুব করেছেন। আপনি বিশ্ববিদ্যালয় নিচ্ছেন সরকার থেকে। এই যে অবৈধ পন্থায় আপনি নিজেকে সমৃদ্ধ করছেন আর বাংলাদেশের মানুষকে অনিরাপদ অনিশ্চিত রাষ্ট্রে মুখোমুখি করছেন। তো আওয়ামী লীগটা এই জন্যই করতে হবে। আমাকে নিরাপদ থাকতে হলে, আমার প্রজন্মকে নিরাপদ রাখতে হলে, আমার সন্তান সন্ততিকে একটা সুন্দর বাংলাদেশে বড় করতে হলে এই আওয়ামী লীগকে মানুষের প্রয়োজন, শুধু আমার নয়, জনগণের প্রয়োজন। জনগণইগুলো আজকে হারে হারে বুঝতে পারছে। তথ্যটা এখানেই যে নিজেকে নিরাপদ রাখতে, বাংলাদেশকে নিরাপদ রাখতে, নিজের দেশের সার্বভৌমত্বকে নিরাপদ রাখতে আজকে আওয়ামী লীগের বিকল্প নেই। এই জন্যই মানুষের মুখে মুখে বারবার উঠে আসছে যে আওয়ামী লীগ। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, জি রনি ভাই, আমি 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 জানি না আপনি এই বিষয়টা শেয়ার করতে আসলে রাজি হবেন কিনা, কারণ আপনি খুব একটা নিজের ঢাকঢোল পেটানো ধরনের নেতা নন, এটা আমি যেভাবেই হোক ভালোভাবে জানি। আপনার একটি ব্যাপারে খুব সুনাম আছে, আপনার সঙ্গে যারা কাজ করেন তারা সবসময় বলেন যে উনি আমাদেরকে সামনে তুলে ধরেন, উনি আমাদের কথা সকল সময় বলেন। আমি একটা লাইভের মাধ্যমে আসলে একটু যারা দেখছেন তাদেরকে জানালাম। আপনার উপরে অনেকগুলো কেস রয়েছে এবং আপনার ভয়ঙ্কর রকমের জীবন ঝুঁকি রয়েছে। তো আপনি আসলে একটু চুপ করে থাকলে, কথা না বললে তো ভালোই থাকতে পারতেন। তো এই যে এত ঝুঁকি আপনি নিয়ে আসলে নিশ্চয়ই কোনো প্রত্যাশা বা প্রাপ্তির আশা আপনি আসলে করেন না, তারপরেও যে কাজ করছেন, এ থেকে আসলে এটার পিছনে কারণটা কি? আমি জানি সেই একই কথাই আসবে জীবন, হয়তো ঘুরে না ফিরে। না, আমি আমি আমাদেরকে বলি একটু জীবন জীবন জানাবেন যে ঝুঁকি, আমি বলি জীবন ঝুঁকি আছে। জীবন ঝুঁকি এখন না, জীবন ঝুঁকি আমার সে সবসময় ছিল। আমি সবসময় এই সকল উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে রাজনীতি করেছি। চট্টগ্রামে অন্তত আমি এইসব জামায়াত শিবির, এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সবসময় শুধুমাত্র আহ, করার জন্য করা না, বাস্তবিকত্ব যে রাজনীতিটা করে সেই রাজনীতি আমি করেছি। জীবন ঝুঁকি আমার সবসময় ছিল, সবসময় হুমকিতে ছিল। ৫ই আগস্টের পরে ৭৫টা মামলার আসামি করেছে, কিন্তু আমি মনে করি আমার সেও তো জীবন ঝুঁকিতে। এখন দেশের মধ্যে একটা সাধারণ নেতা কর্মীও তো জীবন ঝুঁকিতে আছে।
যার বাড়ির পাশে বিএনপি জামায়াত শিবির আছে, সে ছেলেটা ঘরে যেতে পারে না, সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন, সে দুটা ঈদ করতে পারেনি, মা মারা গেলে চেহারা দেখতে পারেনি, তাকে পেলে মব সন্ত্রাসের মাধ্যমে তাকে হয় হত্যা করা হবে, না হয়তো তাকে জেলে নিক্ষেপ করে তাকে পোস্ত হবে। তো সেই জায়গায় আমরা সবাই ঝুঁকিতে আছি। শুধু আমি নিজের ব্যক্তির ঝুঁকির কথা এখানে তুলে এনে আমি ওই অন্যদের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা হবে, অসম্মান করা হবে, এই কাজটা অন্তত মানে নিজের মুখ থেকে বলে এই কাজটা করানো উচিত হবে না, আমি এটাই মনে করি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আহ আমরা আমরা একটা জিনিস আপনাদের দুজনের আলোচনা থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে আওয়ামী লীগ আসলে যখন আসলে জিতে যায় পুরো বাংলাদেশ জেতে, আওয়ামী লীগ হেরে যাওয়া মানে পুরো বাংলাদেশের উপরেই আসলে একটি আঘাত চলে আসছে। আপনারা এইরকম ভয়াল দিনে দুর্দিনেও আসলে সাহসিকতার সাথে জীবনের তোয়াক্কা না করে অনেকটা যেন সেই 1971-এর মুক্তিযোদ্ধাদের মতন লড়াই করে যাচ্ছেন। আপনাদের একটি আহ মানে এটা অগ্রাধিকার আমি বলবো। সেই জায়গা থেকে আমি একটু রনি ভাইকে জিজ্ঞাসা করতে চাই, রনি ভাই আসলে আহ বাংলাদেশের মানুষ যেরকম, যারা আপনার মতন সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত নয়, মনিরা আপার মতন কিংবা আরো অনেক সমর্থক রয়েছেন, তারা একটি অন্যরকম আওয়ামী লীগ দেখবার আশায় রয়েছে, বাংলাদেশ দেখবার আশায় রয়েছে। আমি প্রথম যে প্রশ্নটা আপনার কাছে করব, সামনে কি আসলে সেরকম একটি উম আসলে গণতান্ত্রিক আওয়ামী লীগ দল আমরা দেখতে পাবো কিনা? আমাদের যে বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা পার করছি সময়টি, আমরা শুধুমাত্র আওয়ামী লীগ, যে পুরোনো কথায় আমি আর একটু যাই, যে আওয়ামী লীগ যে এখন খুব খারাপ অবস্থায় আছে, শুধু আওয়ামী লীগ আছে তা তো নয়, সারা বাংলাদেশ আছে। আর আপনি যে যে ধরনের আওয়ামী লীগকে স্বপ্ন দেখেন, লালন করেন, সেটিও একটি সুন্দর একটি সময়ের অপেক্ষা আমাদের প্রয়োজন আছে আমি মনে করি। আহ রাষ্ট্র আগে সঠিক পর্যায়ে যাক, রাষ্ট্র জঙ্গি মুক্ত হোক, রাষ্ট্র সন্ত্রাস মুক্ত হোক, রাষ্ট্র ছিনতাইকারীর হাত থেকে রাষ্ট্রকে আগে মুক্ত করা হোক। অটোমেটিক্যালি আমরা আমাদের ভুলগুলো, আমাদের যদি আত্মশুদ্ধির প্রয়োজন হয়, আমাদের যদি পরিশুদ্ধ হওয়ার প্রয়োজন হয়, আমি মনে করি সেটি করার জন্য আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন। এই নেতৃবৃন্দ কিন্তু মানে আওয়ামী লীগ কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে। তো আমি মনে করি যে আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের করণীয় কি। এই কথাগুলো শুধুমাত্র আমরা মানে মুখরোচক কথার জন্য বলে বিষয়টিকে আসলে হালকা করা উচিত হবে না। তো আমি মনে করি যে একটি সুন্দর রাষ্ট্র আমরা আগে সুন্দর পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, সুন্দর একটি রাষ্ট্রে আমরা সুন্দর মানুষকে নিয়ে বসবাস করতে পারি মতো অবস্থা সৃষ্টি হোক। আওয়ামী লীগের ভুল ত্রুটি যদি থাকে সেটি পরিশুদ্ধ করার সময় এবং আহ, সুযোগ দুটোই কিন্তু আছে। চমৎকার বললেন রনি ভাই, আপনার কাছে আবার একটু পরে আসবো। আমি অল্প পরিসরে, যেহেতু আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, মনিরা, রৌনক, বুবলি, আপনার বেশ ফেসবুক ফলোয়ার রয়েছে, আপনি একজন শিল্পী, আপনার ভক্তবৃন্দ রয়েছে একটা ভিন্ন রকম। আমাদের রনি ভাইয়ের রয়েছে আসলে ফলোয়ার, রাজনৈতিক ফলোয়ার, আর আপনার রয়েছে কিছু ফ্যান ফলোয়ার। আপনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদের উদ্দেশ্যে এই যে এখন দেশের যে অবস্থা, আপনার কি মনে হয় সাধারণ মানুষের এখন কি করণীয়? আপনি সেটা যদি একটু অল্প পরিসরে আমাদেরকে বলতেন। সাধারণ মানুষের কি করণীয়, এই কথাটাতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আসলে কি? ভোটাধিকার। হ্যাঁ, আপনি সেই ভোটাধিকার হতে হবে একটা নিরপেক্ষ সরকারের আন্ডার। এই এই যে ইন্টারিম নামের যেই জাতাকল আমাদের মাথায় চেপে বসছে, এরা তো দখল করছে। হ্যাঁ, তো এদের আন্ডারে আপনি যখন নির্বাচনে যাবেন, আওয়ামী লীগ থাকবে নিষিদ্ধ, আপনি বিপুল জনগোষ্ঠীর একটা সংগঠনকে আপনি নিষিদ্ধ করে আন্দোলন, মানে আপনি ভোটে যাবেন এবং এদের আপনি এরা যদি আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণও করতে দেয়, এদের আন্ডারে ভোট হলে সেটা কেমন হবে, আমার সেই ব্যাপারেও প্রশ্ন আছে। আপনি সাধারণ মানুষের চাওয়ার জায়গা থেকে আমি বলবো যে আমি আমার ভোটাধিকার প্রাপ্য যে ভোটাধিকারটা আমি প্রয়োগ করব আমার
সেই ভোটাধিকারটা আমি সব দলের অংশগ্রহণে চাই। আমি দেখতে চাই যে এখন যারা এনসিপি করছে বা জামাত যারা এখন গণজাগরণ মঞ্চের সামনে যেই যুদ্ধাপরাধী ছাড়া পেল, হ্যাঁ, সে বলল যে পাকিস্তান সময়ের সৈনিক যারা ছিল তাদেরকে কি পাককে কি জানি একটা পুরস্কারে তাদেরকে ভূষিত করা হোক। আমরাও দেখতে চাই না তাদের কি পরিমাণ জনসমর্থন আছে। এটা কি নাগরিক হিসেবে আমাদের চাওয়া থাকতে পারে না? আমি তো সরকারকে আমার আমার ইলেকট্রিসিটি বিল থেকে, আমার গ্যাস বিল থেকে ট্যাক্স দিচ্ছি, তাহলে এটা আমার চাওয়া। আমি তো সরকার থেকে আমি কোনো এক্সট্রা সুবিধা পাই না, তাহলে এটা তো আমার চাওয়া থাকতেই পারে। আমাকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং আমার পছন্দের দলকে আমি ভোট দিব, এবং সেটা অবশ্যই একটা মানে এদের আন্ডারে তো অবশ্যই না। এদের আন্ডারে ভোট হলে আমি বেসিক্যালি ভোট কেন্দ্রে যাবই না। এটা হচ্ছে কথা। চমৎকার, ধন্যবাদ আপনাকে রৌনক বুবলি। নুরুল আজম রানী, আপনার কাছে কথাটা একটু ভিন্নভাবে প্রশ্ন করব। আহ, আমার আপনার কাছে প্রশ্ন, যেটা আমি একটু আগেই বললাম, এবং আমি এখানে ব্যাপক পরিমাণে কমেন্টস দেখতে পাচ্ছি। কেউ কেউ বলছে আহ, উম, রনির মতন সৈনিকই আসলে আমাদের দরকার। কেউ কেউ বলছে আপনি একদম রুট লেভেল থেকে কাজ করে এই জায়গায় এসেছেন। মানে অনেক ভক্ত দেখতে পাচ্ছি, আপনার ফলোয়ার দেখতে পাচ্ছি। আহ নুরুল আজম রানী, বাংলাদেশের জন্য সামনে আপনি কি করবেন? কেমন বাংলাদেশ আপনি দেখতে চান? আপনি কি করবেন এই দেশ গড়ার ক্ষেত্রে সামনে? প্রথমে কথা হচ্ছে কেমন বাংলাদেশ দেখতে চাই। যেমন বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে আমার পূর্বপুরুষরা যুদ্ধ করেছিল, আমি তেমন একটি বাংলাদেশ দেখতে চাই। আমি একটা শোষণমুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমি একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ দেখতে চাই। আমি একটি গণতন্ত্র আছে এমন একটি বাংলাদেশ দেখতে চাই। আমি চাই এই দেশের মানুষ হেসে খেলে সারা দিনটি পার করে রাতের বেলায় সুন্দর করে ঘুমাতে যেতে পারবে এমন একটি আমরা বাংলাদেশ দেখতে চাই। এই বাংলাদেশ দেখতে চাওয়ার মধ্যে কথা এখন যেটি এসে যায়, তাহলে আমাদের করণীয়টা কি? আমার করণীয় নয়, আমাদের করণীয়। রাষ্ট্রের মাথার উপর যখন ভূত চেপে বসে, তখন এই ভূত তাড়ানোর দায়িত্ব কিন্তু এই জনগণের। আজকে জনগণকে সাথে নিয়ে কাজ করতে পারে এমন রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই জনমত তৈরিতে কাজ করছে, এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সাথে কাজ করার মতো বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল, আমি মনে করি তাদের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যেও যদি সমস্যা থাকে, কিন্তু রাজনৈতিক কিছু না কিছু মানুষ, সচেতন মানুষ আছে। আপনাদের মতো কিছু মানুষ আছে বিভিন্ন শ্রেণী পেশার, আপনাদের মতো কিছু প্রান্তিক মানুষ আছেন যারা কখনোই আওয়ামী লীগ করেন নাই বা আওয়ামী লীগকে ভালোবাসেন। তারাও আমরা যদি একত্রিত হয়ে এই সরকারকে যদি আমরা পতন করাতে পারি, আমরা যদি এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারি, পতন এমনিতেই হবে। আমরা মনে করি যে জনগণের আহ, বক্তব্যের উপর কোনো বক্তব্য নেই। তো আমাদের করণীয় এটাই, আমরা জনমত তৈরিতে কাজ করছি। আমরা জনমত তৈরি কাজ করে আশা করি জনগণই এর মুখ্য জবাব দিবে। জনগণই অন্তত এই জঙ্গি ইউনূসকে এই বাংলাদেশ ছাড়া করবে। আমরা শুধুমাত্র বাংলাদেশ ছাড়া করে আমরা বিষয়টি এভাবেও বলবো না। আমরা মনে করি যে সুন্দর একটি বাংলাদেশ নির্মাণে জনগণকেও অংশীদারিত্ব হিসেবে আমরা সাথে রাখতে চাই। এটা চমৎকার বলেছেন, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে একটি অভিযোগ আছে অনেক মানুষের। সেটা হচ্ছে যে বিগত সরকার আমলে কিংবা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেষের দিকে জনগণ বিচ্ছিন্ন আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, এবং রুট লেভেল তৃণমূলের কর্মীদের সঙ্গে উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে একটি বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। আপনি সুন্দর বাংলাদেশ দেখতে চাইছেন, খুবই সুন্দর কথা। এই সরকার পতনের জন্য বাংলাদেশের মানুষই এখন অতিষ্ঠ হয়ে গেছে। সেটা হয়েও যেতে পারে, বলা যায় না। এই পতন ঘটলো, ধরুন একটি গণতান্ত্রিক দল পুনরায় ক্ষমতায় আসলো, পুনরায় গণতন্ত্র ফেরত এলো বাংলাদেশে। এরপরে আপনি যেটা খুব চমৎকার কথা বলেছেন, যে মানুষের এখানে একটি ভূমিকা থাকবে। আমি আশা রাখবো এই যে মানুষের যে একটি ভূমিকা থাকবে, সেই সংযোগটা যেন আসলে সব সময় আসলে সুন্দরভাবে থাকে। আমি অন্যদের কথা জানি না, এই মুহূর্তে যদি আপনার সাথে আমরা সংযুক্ত, আপনি সেই কাজটি করবেন বলে আমরা আশা রাখি। আপনি আমাদেরকে সেটা বলতে পারেন কিনা?
অবশ্যই আমরা তো সেই পথেই হাঁটছি, আমরা তো সেই পথেই কাজ করছি। এবং আপনি ব্যক্তিগতভাবে যদি বলেন, আমিও সেই পথে হাঁটার লোক। ওই যে বললেন ভুল ত্রুটি আমাদের আছে, ভুল ত্রুটি ছিল। আমাদের সাথে তৃণমূলের সংযোগ ছিল না। জনগণের সাথেও কিছুটা আমরা সংযোগ বিচ্ছিন্ন ছিলাম। অবশ্যই ভুল ত্রুটি কিছু আছে। না হলে তো এত বড় একটা মেটিকুলাস ডিজাইন হোক, এই ডিজাইন তো আর একদিন আঁকা হয়নি। এটা কিন্তু সেই ২০১৩ সাল থেকেই চলছে। তারও আগে থেকেও হয়তোবা চলছে। কিন্তু আমরা সেগুলোকে প্রতিরোধ করতে পেরেছিলাম, আমরা প্রতিবাদ করতে পেরেছিলাম, আমরা জনগণকে সাথে নিয়ে সকল অপশক্তির বিরুদ্ধে কিন্তু আমরা কিন্তু কাজ করেছি। দেখেন বাংলাদেশ একসময় জঙ্গিবাদের অভয়ারণ্য ছিল। আওয়ামী লীগ সরকার আসার পরে পথে ঘাটে বোমা ফুটতো, আদালতের বিচারকগুলোকে হত্যা করা হতো, পুলিশকে হত্যা করা হতো, সাইলেন্ট কিলার দিয়ে আপনার দেশের ধর্মীয় নেতাদের পর্যন্ত হত্যা করা হয়েছিল। আমরা দেখেছি বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দকে। সেই জায়গা থেকেও সেই ডিজাইনগুলো, সেই মেটিকুলাস ডিজাইনগুলোকেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করেছিল। আপনার ঠিক মনে আছে কিনা জানি না, প্রত্যেক স্কুল কলেজ, প্রত্যেক পাড়া মহল্লার মানুষ কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে কিন্তু রাস্তায় ব্যানার হাতে নেমে এসে কিন্তু সভা সমাবেশ মানববন্ধন করেছিল, জঙ্গি মুক্ত বাংলাদেশ চাই। সেই জঙ্গিরা আজকে ভিন্ন রূপে, ভিন্ন পোশাকে, ভিন্ন চেহারায় আজকে এই বাংলাদেশটা দখল করেছে। তো আমি মনে করি যে বাংলাদেশের মানুষ দেরিতে হলেও বুঝতে পারছে। নিজেদের বিষয়গুলো যখন তারা অনুধাবন করছে, তারা এই কথাগুলো বলছে। আর আমরাও যে আমাদের যে ভুল ত্রুটি আছে, আমরা কেন পারলাম না, কেন সেটি প্রতিরোধ করতে পারলাম না, সেই ভুল ত্রুটিগুলো আমাদেরও সংশোধন করার প্রয়োজন আছে। আমরা মনে করি যে আমাদের তাগিদে, বাংলাদেশের কারণে, বাংলাদেশের আহ, ভবিষ্যতে চিন্তা করে আমরা সেই ভুল ত্রুটি নির্মূল করবো। এবং আমাদের যে তৃণমূলের সাথে আমাদের যে সংযোগ বিচ্ছিন্ন ছিল, এই কথাটি যখন আসে তখন আমরা নিজেরাও আসলে বিব্রত হই। আমরা সেই বিষয়টিকে আসলে আমলে নেওয়ার সময় এসেছে। আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের নেতৃবৃন্দ বিষয়গুলোকে আসলেই আমলে নেবেন। আমলে নিয়ে আওয়ামী লীগ যদি দাঁড়াতে পারে, আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ যদি একবার ঘুরে দাঁড়াতে পারে, বাংলাদেশে এমন কোনো অপশক্তি নেই সে বাংলাদেশে দাঁড়িয়ে অন্তত বাংলাদেশের মানুষকে শোষণ করতে পারে। আমি এটা বিশ্বাস করি। অশেষ ধন্যবাদ রনি আপনাকে। আমি অনেক মানুষের এখানে কমেন্ট দেখতে পাচ্ছিলাম। এটা আমার একটি বিশ্বাস। আমার কাছে মনে হয় যে আপনি জনগণের নেতা, এবং আমি সকলের এখানে দেখতে পাচ্ছিলাম। আমি বিশ্বাস রাখি যে সামনেও আসলে সাধারণের কথা, আসলে আপনি একটি একটি জনগোষ্ঠীর কিংবা একটি সম্মিলিত আহ সংখ্যাগরিষ্ঠ মানুষের ভয়েস হবেন, এবং আপনার কাছে অচিরেই তারা পৌঁছাতে পারবে। আপনার প্রতি যেই কথাগুলো এখানে দেখছিলাম, সেই জায়গা থেকেই বললাম আমি আসলে আমরাও বিশ্বাস রাখি, এবং আমরা চাই যে আসলে আওয়ামী লীগে আপনাদের মতন নির্ভীক, আহ নিঃস্বার্থ, যারা আসলে নিজেদের জীবন বাজি রেখে কোনো চাওয়া পাওয়া ব্যতীত। বিকজ আমি যেটা বারবার বলছিলাম, যদিও আপনি হয়তো একটু সুন্দর করে জিনিসটা বলেছেন, যে 5ই অগস্ট পরবর্তী আসলে আওয়ামী লীগের অনেক নেতাদেরকে আমরা দেখিনি। অনেক অভিযোগও রয়েছে, তারা তৃণমূলের কর্মীদেরকে কোনো সাহায্য সহযোগিতা করেনি, কোনো কাজ করেনি। কিন্তু আপনার উপরে বিশ্বাস দেখতে পাচ্ছি। তো এই ধরনের নেতৃত্ব সামনে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। মনিরা রৌনক, বুবলি আপুদের মতন সমর্থকরা আওয়ামী লীগে থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। যারা সংবিধান নিয়ে ভাবেন, ধর্ম নিরপেক্ষতা নিয়ে ভাবেন। তিনি বারবারই বলবার চেষ্টা করেছেন জাতীয়তাবাদ বোধ। যে উনি বলছিলেন আসলে বঙ্গবন্ধু কিন্তু কোনো একটি নির্দিষ্ট দলের সম্পদ বা সম্পত্তি নয়। যেরকম মহাত্মা গান্ধী আসলে ভারতে, কিন্তু সকলেই তাকে আসলে একটি জায়গায় রাখে। এগুলো হচ্ছে আসলে জাতীয়তাবোধ। সেরকম একটি বাংলাদেশী আমরা সামনে দেখতে চাই। আহ দুজন চমৎকার মানুষকে নিয়ে, ত্যাগী, নিঃস্বার্থভাবে বাংলাদেশের সৈনিক আমি বলবো, তারপরে আওয়ামী লীগের সৈনিক, কিংবা 1971-এর মতনই তারা আসলে এই সময়ের মুক্তিযোদ্ধা। তাদেরকে নিয়ে আমরা সময় কাটালাম, কথা শুনলাম, এবং একটি সুন্দর বাংলাদেশের আসলে স্বপ্ন দেখলাম। লাইভটি শেষ করবার পূর্বে আমি সাধারণ মানুষদের উদ্দেশ্যে একটি কথা বলবো। সম্মিলিত জনশক্তি সবচেয়ে বড় শক্তি। সেটা আসলে আমরা 1971 সালে দেখতে পেয়েছি। 25শে মার্চ আমাদের বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপরে পাকি হানাদার বাহিনী সশস্ত্র হামলা করেছিল। বঙ্গবন্ধু বলেছিলেন যার যা আছে তাই নিয়ে আসলে ঝাঁপিয়ে পড়তে, এবং এই নিরস্ত্র জাতি আসলে আমরা কিন্তু স্বাধীনতা কিন্তু আমাদেরকে ছিনিয়ে আনতে হয়েছিল, আমরা সেই জাতি। একদম নিঃসন্দেহে, যেটা বুবলি বলছিলেন যে কোনো ডিপ স্টেটও আসলে পারবে না।
দুইজনের কথা থেকে একটি জিনিস সুস্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে যে আঘাতটি আসলে শুধু আওয়ামী লীগের উপরে আঘাত না। নুরুল আজম রনি চমৎকার একটি কথা বলেছে, বাংলাদেশের জন্য আসলে আওয়ামী লীগকে দরকার। আহ, আহ, সব মিলিয়ে আমরা এটাই বলবো যে সাধারণ মানুষ আপনারা সচেতন হন, দেশটাকে আসলে আমাদেরকেই রক্ষা করতে হবে। কোনো করিডোর নয়, কোনো জঙ্গিবাদকে প্রশ্রয় নয়, আপনারা সকলে মিলে যদি এইটা আসলে প্রতিবাদ গড়ে তোলেন, কারো সাধ্য নেই, কারো পক্ষে আসলে সম্ভব না এই দেশ আমাদের কাছ থেকে আসলে নিয়ে চলে যাওয়া। তো অসম্ভব ধন্যবাদ নুরুল আজিম রনি, মনিরুল হক বুবলি, আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ লাইভটি দেখলেন। আমাদের এই লাইভটি এখন থেকে ক্রমাগত ভাবে হবে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা যারা আমাদের সঙ্গে কথা বলতে চান, আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমরা সকল সময় আসলে আপনাদের জন্যই কথা বলি। লাইভটি এই মুহূর্তে আমরা শেষ করছি। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।